ওকে নাম ধরে না ডাকি বাবা বললেও বেশি খুশি হয়। তারপরে তোমাকে মায়ের জগতে কি লক্ষ্য আছে ওকে দিয়ে পুরো আমি তো বুঝতে পারি ও আবার নতুন পড়া দিবা আচ্ছা শোনো তোমাদের এখানে 12 পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 6 কত কত 10 মাঝখানে এগুলো কি হলো আট হচ্ছে কত আর এগুলো করে রাখো শোনো 10 বার করেছো? হ্যাঁ 10 লেখা আছে অধ্যায় 8 সমান্তরাল সরলরেখা ও ছেদক সমান্তরাল বানান একটু ভুল আছে। হ্যাঁ ঠিক করে নিয়েছি আগে যে ঠিক করে দিছিলা তাহলে কর্ণকুমার আমাদের উঠে দাও তো দেখি একবার বাইরে বাইরে ও আবার বাইরে বাইরে আমি তোমার মাকে দেখেছি তুমি উঠে দাও ওই সুদীপের পাশে গিয়ে দেখো ওটা এটা তো বল হ্যাঁ করতে দিলে নাও দিয়ে দাও এই দেখো সহজভাবে লেখা আছে ছেদক বা ভেদক কাকে বলে ছেদক বা ভেদক কাকে বলে হ্যাঁ মনে করো এই যে মনে করো দুটো সরলরেখা আছে দুটো সরলরেখাকে অপর একটা সরলরেখা এসে ছেদ করে দিল তাহলে এই 3 নম্বর সরলরেখাটাকে আমরা কি বলবো ছেদক না না এই ছেদক আর ভেদক একই নাম পয়েন্টটা 17 নম্বর কোশ্চেন দেখো 17 নম্বরে শোনো 17 নম্বরে কিন্তু একটা উত্তর তোমাকে লিখতে হবে দেখো ড্যাশ দেওয়া আছে বলছে কি দুটি সমান্তরাল সরলরেখাকে তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এখানে যে বড় ছবি আঁকা আছে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের মানে ছেদ করছে মানে কি ছেদক বা ভেদক একই জিনিস ঠিক আছে বিপরীত দিকে অন্তস্থ কোণগুলি বিপরীত দিকের অন্তস্থ কোণগুলি দুজোড়া একান্তর কোণ তৈরি করে প্রতি জোড়া কোণের পরিমাপ সমান না অসমান তাহলে ওখানে টিক মারো অথবা ড্যাশের উপরে লিখে নাও সমান 17 উপরে 17 ড্যাশে লিখে নাও সমান 17 নম্বর কোশ্চেন আহেলি এই যে ড্যাশে হ্যাঁ রাইট চিহ্ন দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই করো করো যেটা ভালো লাগে সেটা করো না তাহলে কর্ণকুমার লিখে নিছো তো কেন লিখোনি পেন নাও পেন নিয়ে লেখো হয়ে গেছে 18 নম্বর প্রশ্ন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি বা আচ্ছা এখানে লিখেছে ড্যাশ সমকোণ উত্তর কত হবে 2 সমকোণ ঠিক আছে মানে হচ্ছে এই যে কোণটা আর এই যে কোণটা এই দুটো কোণের টোটাল পরিমাপ কত হবে 180 ডিগ্রি দুই সমকোণ ওখানে তুমি লেখো 180 ডিগ্রি লেখো বা 2 সমকোণ লেখা রাখো 180 ডিগ্রি বা 2 সমকোণ সর্বগুলো বাড়িতে করে নিছো জানোনি 19 এর টার্ম দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল ভালো করে দেখো দুটো সরলরেখা অন্য একটা সরলরেখা ছেদ করলো যদি এই যে দুটো কোণ এটা যদি সমান হয় তাহলে কি কখন সমান হবে যখন এই সরলরেখা দুটো সমান্তরাল হবে তাই না তাই উত্তর কি হবে এখানে 19 এরটা সমান্তরাল এখন যেমন যারা বলবে একান্তর কোণ চিনি না তো তাহলে মুশকিল তাই না সব একান্তর কোণ চেনো তো
আগের বছর পড়োনি কেন? ছিল তো। আচ্ছা 20টা, যখন অনুরূপ কোণগুলির পরিমাপ সমান তখন সরলরেখা দুটি সমান্তরাল। 20 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? সমান্তরাল। এই তুমি পাগোটাও, যখন অনুরূপ কোণগুলির পরিমাপ সমান তখন সরলরেখা দুটি সমান্তরাল। 21 নম্বর কোশ্চেন, দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি 2 সমকোণ হলে সরলরেখা দুটি ড্যাশ পরস্পর ড্যাশ হয়। দেখে নাও, আগে শুনে নাও। দুটি সরলরেখা একটি, ভালো করে দেখো শোনো, বলছি কি দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদ করলে, মানে এই দুটো সরলরেখা একটা সরলরেখাকে ছেদ করেছে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি 2 সমকোণ হয়ে গেছে। তাহলে সরলরেখা দুটি পরস্পর কেমন হবে? সমান্তরাল হবে। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। লিখে নাও, হাঁ করে তাকিয়ে থাকো না। তাহলে এইভাবে আমাদের 8 নম্বর অধ্যায় হয়ে গেল। এবার 9 নম্বর অধ্যায় চলে আসতে, এই হ্যাঁ 9 তো 11 পৃষ্ঠা। সঙ্গীতা বুঝতে পারছো তো জিনিসপত্র হালকা হালকা? কেন কি করলাম আমি? ভাব করলাম কার সঙ্গে? তাহলে আড়ি করে নিতে হবে। হ্যাঁ, ও কতক্ষণ ধরে ঘেনিয়ে 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 ঘেটে ঘুটে তারপরে এসছে। ওই দুটো প্রাণী আবার ওখানে শুকে আছে। তোরা প্রাণী না? কেন গো? থাক, যাই হোক, সুখে থাকাই ভালো। পেজ নাম্বার 11তে চলে আসো। বসবা দিয়ে মারামারি করবা? তাহলে বসো। এর তো বেশি পাকামো। তোর বাবাকে একটা ফোন করতে হবে। তোর বাবার নাম তো আমি জানি। কে বললো? জানি জানি। হ্যাঁ, আরে মনে তো নেই, আমাদের সিস্টেমে তো আছে বাবার নাম। অ্যাডমিশন হওয়ার সময় তো নিয়েছিলাম। তখন প্রথমে বাবাকে বাবার নাম ধরে ডাকা হবে, দিয়ে বলতে হবে এইরকম ভাবে আপনার ছেলে অন্য লোকের বাবার নাম ধরে ডাকে, কেমন লাগবে? পেজ নাম্বার 11, এই যে কালো জামা, এই কালো জামা অনেকেই পরে এসছে। এই সামনে দিয়ে ঘুরে বসে। কি হয়েছে? ওদিকে কি ভালোবাসা? সামনে ঘুরে বসো। 22 নাম্বার কোশ্চেন, প্রতিটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণগুলির পরিমাণ সমান। হ্যাঁ, আচ্ছা বিষয়টা কেমন একটু দেখে নাও। দেখো, এই মনে করো এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ভালো করে শোনো, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা হচ্ছে সমান। কোশ্চেনে বলেছে কি সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান দুটো বাহু আছে তাদের বিপরীত কোণ। দেখো এই যে বাহুটা আছে, এই বাহুটার বিপরীতে কোন কোণ আছে? এই কোণটা। আর এই যে বাহুটা আছে, এই বাহুটার বিপরীতে এই কোণটা আছে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণের পরিমাণ কি হবে? সমান হবে। যদি উল্টো কথা বলি, কোন একটা ত্রিভুজ আছে, কোন ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে এই সংলগ্ন দুটি বাহু কি হবে? সমান হবে। পরের কোশ্চেনটা বোধহয় এটা আছে। দেখো 23 নম্বর কোশ্চেন, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এখানে অপশন দেওয়া নেই। এই কত না 24, পরের দিন মুখে ধরবো। এই আর পরীক্ষা নিয়ে কি হবে? 24 আসলে না, ভালো না, আসলে অনেক লিখতে হবে তো ওই জন্য। শোনো, কলেজে আমি অনেক কষ্ট করে রাজি করেছি, আর যদি কোনো ডিফিকাল্টিস না থাকে, আমার প্র্যাকটিকাম লিখতে একদিন টাইম লাগবে, তাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, পাগল না? তোমাদের স্কুলে গিয়ে আমি ভয়ে পড়ে রিস্কে পড়ে যাবো। যদি চিল্লামিল্লি করেছো আমার নাম্বার কেটে নেবে, কি দরকার? অন্য স্কুলে গিয়ে ভয় দেখিয়ে দেবো প্রথম দিন গিয়ে, পরের দিন থেকে সব চুপ থাকবে। আরে চিরা বাঁশ নিয়ে যেতে হবে, আদলা।
আচ্ছা 24 নম্বর কোশ্চেন। আচ্ছা কর্ণ দেখো, কর্ণ 24 নম্বর কোশ্চেন। প্রতিটি ত্রিভুজের সমান পরিমাপের, ভালো করে দেখবা, প্রতিটি ত্রিভুজের সমান পরিমাপের কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই যে ত্রিভুজ, ভালো করে দেখো, ত্রিভুজ দেখো, ত্রিভুজ দুটির এই দুটি কোণের পরিমাপ কি সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, এরাও কি হবে সমান হবে। যারা দাঁত বার করছো উপপাদ্য করানোর সময় টের পাবা। 25 একই কোশ্চেন আছে, সমান লিখে নাও। 24 সমান 25 সমান। 26 একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক, ভালো করে দেখবা, এ হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে শীর্ষ কোণ, এটা হচ্ছে মাথার উপরে কোণ, এর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এইটা, হয়ে গেল। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার শীর্ষ কোণ এটা, তার সমদ্বিখণ্ডক এইটা। ভূমিকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে, কি হবে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। উত্তর কি হবে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ লিখে নাও, সমানভাবে শুধু লেখো, সমদ্বিখণ্ডিত করে লেখাই আছে। লেখা হয়ে গেছে, হয়নি? 27 একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যাশ বহি সমদ্বিখণ্ডিত, বুঝতে পারলে না? দেখো বলছি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখা, মানে এ হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এখানে হচ্ছে ভূমির সমান্তরাল সরলরেখা এরকম, ঠিক আছে। ড্যাশ বহি সমদ্বিখণ্ডক। আচ্ছা এই কোশ্চেনটা না বোঝা যাচ্ছে না, বই খুলে দেখি, পেজ নাম্বার লেখা নেই। হ্যাঁ বই থেকে আছে তো, বইতে থাকবে না কেন? তোমাদের বইতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি এটা এক জায়গায় করে দিয়েছি। সিলেবাসের বাইরে তোমাদের পড়ানো যায় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোনো ব্যাপারটা হচ্ছে এই যে শোনো, ব্যাপারটা হচ্ছে এখানে বলতে হবে যে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আর এই যে উপরে যে সরলরেখাটা, এই সরলরেখাটা যদি ভূমির সমান্তরাল হয়, তাহলে এই যে রেখাটা আছে না, এই রেখাটাকে যদি আরেকটুখানি বাড়িয়ে দিই, কোশ্চেনে বলেছে কি সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার শীর্ষবিন্দু এটা, শীর্ষবিন্দু দ্বারা সরলরেখা আঁকা হয়েছে যেটা ভূমির সঙ্গে সমান্তরাল হয়েছে। কোশ্চেনে তো দিয়েছে সমান্তরাল, তুমি সোজা হতে পারছো বলছো কেন? হয়েছে তো বলছে ড্যাশ বহি সমদ্বিখণ্ডিত। ব্যাপারটা হচ্ছে যে এই একটা বাহুকে যদি বাড়িয়ে দিই তাহলে এখানে যে কোণ তৈরি হয় না, হয়েছে, এই কোণটার এই কোণটার মাপ, মানে উপরের কোণটা নিচের কোণটা পরিমাপ কি হবে সমান হবে। এটাকে বলছে কি তার সমদ্বিখণ্ডক, কি বলছে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক। শীর্ষকোণের এই সরলরেখাটাকে বলা হচ্ছে কি শীর্ষকোণের, ইয়েস, ভূমির সমান্তরাল সরলরেখাটা যে উপরে যে শীর্ষকোণ আছে তার সমদ্বিখণ্ডক। আচ্ছা আমাকে বলবা যে অক্ষয় আর নাম ভুলে যাচ্ছি কেন, সম, ওরা পড়তে আসে না না, তারপর দুজনে মারামারি কেন করছিলে? দাদা দাদা আগে ও বলে নি, বল। আচ্ছা এবার তুমি বলো, আচ্ছা এবার তুমি বলো কর্ণ, তুমি এই ঝামেলায় জড়িয়ে পড়লে কি করে? তিনজনের সামনে চলে আসো, আমি মারবো সবাইকে এবার। চলে আসো চলে আসো চলে আসো। এই শোনো, সবার জন্য 10টা করে মার বরাদ্দ। এখন ফার্স্টে যে আসবে তার জন্য 2টো ডিসকাউন্ট আছে। এখন দেখে কে আসে ফার্স্টে। আসো আসো, মারামারি করবো, মারামারি ফাইটিং, আসো 3টে।
আচ্ছা আমি যদি যাই তাহলে 15টা করে পড়বে। আমি একটা কথা বলবো। এই তো সমর ফার্স্টে চলে আসো। 8টা এক্সিলেন্ট ডিসকাউন্ট অফার। ওদিক করো সামনে। ও তো মারবেই, মারামারি করো, পিছো। এগিয়ে আসো, এদিক ঘোরো। এই ভুল হয়ে গেছে, যে লাস্টে আসবে তাকে 12টা বলা উচিত ছিল। শেখরের আবার কি হলো? শেখরকে তো আমি দেখিনি। ঘোরো এই একটা দাও এ পড়ে। ও এটা 10-এ পড়েছিল। চাও এদিকে ঘোরো যাও। আর খেতে হবে না, যাও। তুই পরে, তুমি লাস্টে এসছো না। ও মারিছে তো, আসো। হ্যাঁ এদিকে আরেকটু খেলো বেটা। 4 দিনে একবার পড়তে। ঘোরো এই অংশের জায়গা। উফ লাগেনি, এদিকে আসো। আরেকটা যাও ঘোরো কোন জায়গায় দেখো। তাহলে বললাম কোথায় ব্যথা, তাহলে হাত পাতো। না খুব না আস্তে এই ভাই হাত চল যাও। আর না যাও দাঁড়িয়ে আছে। এবার শুনে নাও, যদি এবার মারামারি হয়েছে বাইরে, কেন খুব ভালো লাগে মার খেতে? লজ্জা করে না? ওখানে না, ওই অর্ঘর পাশে যাও না। আসো দেখো, তোমাকে কিন্তু একটা অফার দিয়ে দিয়েছি, তুমি উঠে অর্ঘের পাশে যেতে পারো। ওখান থেকে এলে শুভদীপ মারবে। যাও ওখানে যা, ভালো জায়গা। তাহলে ওখানে থাকো। এই শোনো, 27 নাম্বার কোশ্চেনের উত্তর কি বললাম শেখর? আচ্ছা শেখর বলো, 26 নাম্বার কোশ্চেনের উত্তর কি বললাম? বাহ, 27-এর উত্তর হচ্ছে কি হবে? শীর্ষবিন্দুর, লিখে নাও, সরলরেখার শীর্ষবিন্দুর বহিঃ সমদ্বিখণ্ডক। শীর্ষবিন্দুর বহিঃ সমদ্বিখণ্ডক, আমি বলে দিচ্ছি, বহিঃ সমদ্বিখণ্ডক মানে বাইরে সমদ্বিখণ্ডক করে। শীর্ষবিন্দুর বহিঃ সমদ্বিখণ্ডক দেখে নাও। এই দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ছবিটা তৈরি হয়েছে ভালো করে দেখো। এটা তো শীর্ষ এটা, তাহলে এই কোণটাকে আমরা শীর্ষকোণ বলতে পারি। শীর্ষকোণ। এবার দেখো, এবার শীর্ষকোণের বাইরের দিকে কোণ তৈরি হচ্ছে না, তাহলে এটাকে বলা হবে কি? বহিঃশীর্ষকোণ। কি বলা হবে? বহিঃশীর্ষকোণ। এবার বহিঃশীর্ষকোণকে সমদ্বিখণ্ডিত করেছে না, তাই বলা হবে কি? শীর্ষকোণের বহিঃ সমদ্বিখণ্ডক। কি বলা হবে? তুমি গবার সঙ্গে গল্প করো তাহলে পারবা। ও তোমাদের গবা করছে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, এই না 28, আজকে 16 পর্যন্ত শেষ করে দেবো। বিজ্ঞান হ্যাঁ পড়াতে তো হবে, অনেক টাইম আছে আজকে, এখনো অনেক কিছু দেওয়ার আছে। এই শোনো, 28 নাম্বার কোশ্চেন দেখো। 28 নাম্বার কোশ্চেন, অন্তস্থ কোণ কাকে বলে? ঠিক আছে, দেখো অন্তস্থ মানে, অন্ত মানে কি? সঙ্গীতা ভেতরে, আচ্ছা, আর বহিঃ মানে বাইরে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ধরো দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা একটা সরলরেখা, এই দুটো সরলরেখার একটা ছেদক আছে, হয়ে গেল। তাহলে এবার যে সরলরেখার ভেতর দিয়ে কতগুলো কোণ তৈরি হচ্ছে? দেখো, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ হচ্ছে না? না আর কই, ভেতরের দিকে তো এগুলো। তাহলে এই কোণগুলোকে আমরা কি বলবো? অন্তস্থ কোণ। আচ্ছা, এই এবার দেখো দুটো সরলরেখা আছে। হ্যাঁ বলো, এই ছবি দিলে ভালো হতো না? হ্যাঁ ঠিক আছে, ছবি পরে এবার অ্যাড করে দেবো। এই শোনো, বিষয়টা হচ্ছে যে এই যে ছেদক আছে না, সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা, এটা ছেদ করেছে ছেদক। দেখো এই যে বাইরের দিকে কতগুলো কোণ তৈরি হচ্ছে না,
এই বাইরের কোণগুলো কি বলা হবে? বহিস্থ কোণ। আচ্ছা এরপরে চলে আসি 30-এর কোশ্চেনটা, বলছে কি হ্যাঁ হ্যাঁ অভ্যন্তরে। আচ্ছা 30 নাম্বার কোশ্চেনে দেখো লেখা আছে অন্তস্থ বিপরীত কোণ কাকে বলে? কি লেখা আছে দেখো, এই দু এক জায়গায় না তো এটা মিস্টেক হয়েছে। কেন 30-এর কোশ্চেনটাই তো লেখা নেই অন্তস্থ আছে তো, দু এক জায়গায় প্রবলেম হয়েছে, দন্তের নয় তো দু একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাই 30-এটা কি বলছে দেখো, কোন ত্রিভুজের বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ ছাড়া অপর অন্তস্থ, এবার দেখো এখানে অন্ত আবার লেখা নেই, বুঝেছো না? 30 নাম্বার কোশ্চেন এর বোঝা যাবে কি করে গল্প করলে? খুব মুখ চলছে, ভালো করে দেখো 30-এর কোশ্চেনটা দেখো, কোন ত্রিভুজের বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ ছাড়া অপর অন্তস্থ, ওটা দন্তের ন নিচে ত হবে, হ্যাঁ তটা বসেনি একদম লাস্টে, মাঝে মাঝে দু একটা টাইপিং মিস্টেক হয়, ওটা বিষয় না। এবার শোনো তাই ব্যাপারটা কি বলছে, ব্যাপারটা হচ্ছে কি কোন ত্রিভুজের, তাহলে ত্রিভুজ কোনটা? এটা ত্রিভুজ। কোন ত্রিভুজের বহিস্থ কোণের, তাহলে বহিস্থ কোণ কোনটা? ধরো এইটা একটা বহিস্থ কোণ হলো, বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ ছাড়া, মানে বহিস্থ কোণের সন্নিহিত মানে কি, এই যে কোণটা, তাহলে বহিস্থ কোণের সঙ্গে আছে, এই কোণটা ছাড়া অন্য যে দুটো কোণ আছে তাদের সমষ্টি এই কোণের সমান। কি বলা হলো? ত্রিভুজের বহিস্থ যে কোণটা আছে সেটা হচ্ছে কি তার কাছের সন্নিহিত কোণ, এটা কিন্তু ধরা যাবে না, এটা বাদে অপর যে দুটো কোণ আছে তাদের যোগফলের কি হবে? সমান হবে। যদি এটা পরবর্তীতে উপপাদ্য আছে পড়তে হবে। আচ্ছা এবার কোশ্চেন, হ্যাঁ বলছি কি অন্তস্থ বিপরীত কোণ কাকে বলে? কোশ্চেনে কি বলেছে, অন্তস্থ বিপরীত কোণ কাকে বলে? বলছি কোন ত্রিভুজের বহিস্থ কোণের একটি সন্নিহিত কোণ অন্তস্থ কোণ ছাড়া অপর অন্তস্থ কোণ দ্বয়কে বহিস্থ কোণ বলে। মানে এই যে কোণটা আছে বহিস্থ কোণ, এটা এর সন্নিহিত যে কোণটা আছে এই কোণটা না, অন্য যে দুটো কোণ আছে তাদেরকে বলা হচ্ছে কি অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ মানে প্রথম থেকে বলি, ধরো একটা ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজের এটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের সাইডে যে বাহুতে বহিস্থ কোণটা তৈরি হয়েছে সেই সঙ্গে যে কোণটা থাকবে সেটাকে কি বলা হবে? সন্নিহিত কোণ। বলছে এই কোণটা না, এই কোণটা ছাড়া অন্য যে দুটি কোণ থাকে তাদের বলা হচ্ছে কি অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ কার বিপরীত কোণ? এইটার, ওর নাম বহিস্থ কোণ। পেজলটাও 31 নম্বর কোশ্চেন, এর উত্তর সবাই পারবে। 31 নম্বর কোশ্চেন দেখো, ত্রিভুজের কোণ তিনটির পরিবাহের সমষ্টি কত? 180 ডিগ্রি। 32 নম্বর কোশ্চেন, ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে, ত্রিভুজের বাহুগুলিকে একই কোণে বর্ধিত করলে যে তিনটি বহিঃ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? এইটা, এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের ধরো এই বাহুটাকে বাড়িয়ে দিলাম এদিকে, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম এদিকে, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম এদিকে, তাহলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, দুটো বহিস্থ কোণ তৈরি হলো, তিনটে বহিস্থ কোণ তৈরি হলো। এই বলেছে কি এই বহিস্থ কোণগুলির সমষ্টি কত? উত্তর কি হবে? 360 ডিগ্রি। উত্তর কি হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। হ্যাঁ লিখে নাও লিখে নাও। বলে ফেলো বলে ফেলো। হ্যাঁ এইটা শেষ হলো, 20 অধ্যায় তো নেই এখন, 16 অধ্যায়ের এই 36 পর্যন্ত দেবো। এই যে তোমরা কিন্তু ঝামেলা করো না কিন্তু। হ্যাঁ আচ্ছা এখানে তোমরা দুটো কথা লিখে নাও। 32 নম্বর কোশ্চেনের উত্তর বললাম না 360 ডিগ্রি, এবার কাটতে হবে না। 360 ডিগ্রি মানে কত সমকোণ? 4 সমকোণ। তাহলে লিখে নাও 360 ডিগ্রি, তো লিখেছো বা 4 সমকোণ, বা 4 সমকোণ। জায়গা ছোট দেওয়া হয়েছে তা কি করে আর। আচ্ছা তোমাদের এখানে এই সাইডে সাইডে ছবিগুলো অ্যাড করলে বেশ ভালো লাগবে, লিখে রাখতে হবে। কি গো, আমি তো লিখে রাখলাম ছবি অ্যাড করতে হবে।
বলছে কোদ দাও, কি কথা। 33 নম্বর কোশ্চেন, প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা, বুঝতে পারলাম না, বলতে হবে আবার। ছবি আঁকতে হবে। ছবি আঁকতে হবে। বলছে কি প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহু, লাগবে দেখো, তো লাগলে লাগুক না একটুখানি, ভয় দেখাচ্ছে গাড়িদেরকে। ছেলেপিলে এমনি ভয় পেয়ে যায়, ছি ছি ছি। আরে বদলটা পড়ে যাচ্ছে না। আচ্ছা দাও ও দাদা 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 দাও। ঠিক কাজ করেছো দাদা, শুধু মারতে পারি। কি মা কি মৃত্যু। 33 নম্বর কোশ্চেনটা দেখো, প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর, তাহলে প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহু, তাহলে আমি একটা সমকোণী অতিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ অতিভুজ। আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজে অন্য যে কোনো ত্রিভুজও নিতে পারতাম, ঠিক আছে। তাহলে কোন ত্রিভুজের বৃহত্তর বাহু, তাহলে এই ত্রিভুজের বৃহত্তর বাহু এটা, এই ত্রিভুজের বৃহত্তর বাহু এটা, তাই না। বলছে কি বিপরীত কোণের পরিমাপ, তাহলে এই এই বাহুটার বিপরীত কোণে কোনটা, বলে দেখো ফটো শুনি দি পারামারি। কিসের কোন সফটওয়্যারে, ফটো কালপুরুষ এনএসআই। আচ্ছা এই শোনো কি বললাম, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে বৃহত্তর বাহু আছে তার বিপরীত দিকে যে একটা কোণ আছে, একটা কোণ আছে তো এই কোণটা, তাহলে এই ত্রিভুজের বিপরীতে কোন কোণটা আছে, এই কোণটা। আচ্ছা এখানে একটা নাম দিয়ে নি, এ বি সি, আচ্ছা এই কোন বললাম বুঝতে পারো। আচ্ছা ডি ই এফ। তাহলে বলো তো অর্পিতা, এই বাহুটার বিপরীতে কোন বিন্দুতে কোণ আছে, কোন বারণ ই বিন্দুতে। আর রাহিলি বলো তো এই বাহুটার বিপরীতে কোন বিন্দুতে কোণ আছে, এ বি সি এই বাহুটার বিপরীতে ডি বিন্দুতে কোণ আছে, অ্যাঙ্গেল তাই না। এবিসি আছে। তো এখন বলেছে কি এই প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর, তাহলে ক্ষুদ্রতর বাহু হচ্ছে এটা, এটা ক্ষুদ্রতর বাহু হচ্ছে কেন ওর শুধু দেখো না ওপরটা খুলে দাও। বিপরীত কোণের পরিমাপ, চুপ থাকো না বকো কেন, বিপরীত কোণের এই যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ এটা এর অপেক্ষা বড় না ছোট, মানে এই যে কোণটার মান এই কোণটার থেকে ছোট না বড়। ছোট ছোট দাঁড়াও আমি একটু কোশ্চেন মার্ক বসে, এই যে এই কোণটা, আমি এই কোণটার কথা বলছি, এইটার থেকে বড় না ছোট, বড় 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 বড়। তার মানে পেলাম যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ হচ্ছে ত্রিভুজের বৃহত্তর কোণ, আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। আমি একটা হেভি ছবি আঁকছি দেখো, হেভি ছবি, হেভি ছবি, ভারী ছবি, ভালো করে দেখো। এই যে ত্রিভুজ আঁকলাম, ভালো করে শোনো, এই ত্রিভুজের বৃহত্তর বাহু এইটা এ বি সি, এই ত্রিভুজের বৃহত্তর বাহু এইটা, তাহলে এর বিপরীত কোণ বি বিন্দুতে আছে এই কোণটা, আর ক্ষুদ্রতর বাহু হচ্ছে এইটা, এর বিপরীতে এই কোণটা আছে, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড়, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ছোট। তুমি একা একা বকছো কেন, মেয়েদের ডিপ্রেশন হয় না তো, জোরে বলো কোনটা, 33টা বৃহত্তর, এতক্ষণ ধরে কি বললাম। আচ্ছা 34 নাম্বার কোশ্চেন, প্রতিটি ত্রিভুজের বৃহত্তর কোণের, কোশ্চেনে কি বলেছে প্রতিটি ত্রিভুজের বৃহত্তর কোণে, তাহলে বৃহত্তর কোণ হচ্ছে এইটা, বিপরীত বাহুর দৈর্ঘ্য মানে এইটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড়। কোশ্চেনে বলেছে কি কোন একটা ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা ড্যাশ ছোট না বড়, বড়। বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোট। বড় না বৃহত্তর বৃহত্তর, হ্যাঁ বৃহত্তর।
পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন, তুমি ওটাই দেখো, তখন দিয়ে গবা গবা করছে। কাটবেন, খাচ্ছ কেন? খাওয়ার জিনিস ওটা? বলছে হ্যাঁ, বাইরে থাকি দেখো। 35 না, এমনি উঠে গেছে। কি করছে? 35 নম্বর কোশ্চেন দেখো, এটা হচ্ছে উত্তর অর্ঘ্য দেবা। এতক্ষণ ধরে গলা ফিরে কি বললাম আমি? কি হবে উত্তর বলো মৌসুমী? হাসে এখানে দেখে কেমন লাগ, বলবা তো উত্তর কি হবে? বৃহত্তর। অর্ঘ্য, এই চুপ থাকতে পারো না, অর্ঘ্য বলো। 35 বলেছে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ড্যাশ বৃহত্তর বাহু। ওইটা না, এর নাম কি? এই বাহুটার নাম কি? হ্যাঁ বলো। অর্ঘ্য, ওই বাহুটার নাম কি? আমি এটা মনে করে দেওয়ার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই নিচের বাহুটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তর বাহু কোনটা হবে? অতিভুজ। হ্যাঁ বলুন। বইতে কি আছে দেখে নি বলি, লাগবে না, ওটা আমি দিয়ে রেখেছি যদি কিছু লিখতে হয় তাই। দেখলাম এক কথা বলে এটা শুনতে পাই না, ঠসা কানে। তোমার কি? কোথায় যাও? না তোমায় কিচ্ছু বলবো না। হ্যাঁ গল্প করার লোক নেই নিজের পার্সোনাল, তাই তোমার বাড়িতে ফোন করে গল্পটা করে নি। পাশে পাশে হ্যাঁ গঙ্গা হাই ছি। লাস্ট কোশ্চেন 36 দেখো, বলেছে যে স্থূলে কোশ্চেন দেখো, স্থূলকোণী ত্রিভুজে আমার পেন নিয়ে নিচ্ছে, কি করব? কে নিয়েছিল? শুভদীপ বেটা। দেখো ক্ষমা করো, আর জীবনে করব না। যাও চলে যাও চলে যাও। তাহলে ভালোই হবে। কে ডাকছে? যাও। এই 36 এর কোশ্চেনটা লিখে নাও। স্থূলকোণী ত্রিভুজে ড্যাশ বাহু বৃহত্তম। ভালো করে শুনবা, কোশ্চেনে বলেছে কি স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ। তাহলে এই যে ত্রিভুজ, বলো তো নন্দিনী, এই যে ত্রিভুজ আছে এবিসি, এ বিন্দুতে মানে এই কোণটা, নাকি বি বিন্দুতে, নাকি এই কোণটা, নাকি সি বিন্দুতে, নাকি এই কোণটা, কোন বিন্দুতে থাকা কোণ বৃহত্তর? বি বিন্দুতে। আচ্ছা আহিলি বলো এই কোণটার নাম কি হবে? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃত্ত কোণ, কি হবে? সূক্ষ্মকোণ কি হবে? স্থূলকোণ। আচ্ছা তাহলে এটাই কোশ্চেনে বলা আছে যে স্থূলকোণী ত্রিভুজে ড্যাশ ড্যাশ বাহু বৃহত্তম। তাহলে স্থূলকোণের
বিপরীত বাহু বৃহত্তম। তাহলে আমরা কি লিখবো? প্রথম পয়েন্ট স্থূল কোণের, লিখে নাও। স্থূল কোণের একসঙ্গে লিখবা। স্থূল কোণের প্রথম ড্যাশে পয়েন্টে লিখবা বিপরীত। স্থূল কোণের বিপরীত বাহু বৃহত্তম। স্থূল কোণের বিপরীত বাহু, হ্যাঁ বাহু লিখতে হবে। তাহলে লেখা আছে ওইটুকু। এইটুকু হ্যাঁ কেন নেই? এমনি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমাদের পড়াটা শুনে নাও। তোমাদের পড়া হচ্ছে পেজ নাম্বার 10 থেকে পেজ নাম্বার 12 শেষ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা এবার নোটটা কিন্তু কেউ হারাবা না। দেখো 13 নম্বর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত অধ্যায় 20 আছে। অধ্যায় 20তে কিন্তু জ্যামিতিক প্রমাণ আছে। আজকে বোর্ড থেকে দেখো পেজ নাম্বার হচ্ছে 10 থেকে 12, ঠিক আছে? এই যে জনগণ, নোট কিন্তু হারানো যাবে না, কারণ লাস্ট পরীক্ষাতে আবার সেই নভেম্বর মাসে কিন্তু পেজ নাম্বার 13 থেকে শেষ পর্যন্ত লাগবে জ্যামিতিক প্রমাণ। জোরে বলো। দেবো তো, বন্ধুর থেকে প্রিন্ট করে জেরক্স করতে দেবো, আমি দেবো না, বলে চুরি করে নিয়ে চলে যাবো। ছেলেপিলি বড় হয়ে চোর হবে। হ্যাঁ না না, ছুটি কেন হবে? বেটা কি বলবো? কি হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি ছেড়ে দেবো, 7টাতে ছেড়ে দেবো, 7টাতে ছেড়ে দেবো। চল কি মেয়েদেরও ক্ষমতা নাই। বিজ্ঞানের সিলেবাস, না লিখতে হবে না, বইতেই আছে। বিজ্ঞানের সিলেবাসে প্রত্যেকটা অধ্যায় আমাদের হয়ে গেছে কি হয়নি? এক্সট্রা কোনটা হয়েছে? অন্তঃকরা বয়ঃসন্ধি হয়েছে। হয়েছে। এই কি হয়েছে তোমার, বলো কি কি? এই কি কিসব দেখাচ্ছে? ও এই শোনো, তোমাদের পরীক্ষার জন্য আর হাতে গুনে আজকে 11 তারিখ, তো ওই 1 মাস 20 দিন মতো আছে, 1.5 মাস মতো আছে। তা এখন হচ্ছে তোমাদের কাজ হচ্ছে ভালো করে রিভিশন করা হয়েছে তোমাদের। আচ্ছা আজকে আমি রিভিশনের রুটিন দিচ্ছি না, আগামী ক্লাসে পড়া ধরবো, এখন আর লিখতে দেবো না। আগামী ক্লাসে অঙ্ক আর বিজ্ঞান দুটোরই না, বিজ্ঞানের রুটিনটা দেবো, অঙ্ক তো শেষ হয়নি এখনো। ভালো করে বিজ্ঞানের রুটিনটা দেবো আর রিভিশন করবা। তোমাদের শিক্ষক বই কার্ডটা নেওয়া যায়, দেখো না ওই ইয়েতে শিক্ষক বই থেকে একটা অধ্যায় পড়া দেবো। কি একটা পড়াচ্ছিল তো একটা অধ্যায়। কি পড়া ছিল গো? মানে পড়াচ্ছিলে। দিয়ে মাঝখানে বন্ধ করে দিয়েছি না শেষ করে দিয়েছি? পড়াচ্ছি। কোনটা গো, কোনটা? ও তাহলে ওটা বার করো না। ওটা না, ওটা পড়বো না। জীব বৈচিত্র্য। রিভিশন দাও। আমাদের রিভিশন Well,
চেয়ে বসো, হ্যাঁ, চেপে বসতে পারতো, বড় বড় চেয়ে বসো, চেয়ে বসো। আচ্ছা, সঙ্গীতা, আহেলি, অমৃতা, নন্দিনী, নন্দিতা আসেনি। হ্যাঁ, অমৃতা তো আসেনি। কর্ণ, সর্ব, শুভদীপ, সুজয় আসেনি, প্রিয়াংশু আসেনি, শুভজিৎ, রোহিত, মোহন আসেনি, অর্পিতা, মৌসুমী, প্রিয়াঙ্কা আসেনি। এই প্রিয়াঙ্কার কি হয়েছে? ওই তো জামাই ষষ্ঠী খেতে গেছে। সুদীপ, অর্ঘ্য, অনিক, মিঠু, ঈশান, অক্ষয়, শ্রেয়া আসেনি, শেখর। আচ্ছা, শিক্ষক বই দাও হচ্ছে প্রিয়াঙ্কা আজকে আসেনি। সুদীপ দাও। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা ছিল। আরে স্যার, আমরা মানে কজনা মিলে দেবো। সুদীপ দাও। দাও। তাই বলছি। কি কথা। আচ্ছা, আগের দিন হয়েছিল 441 পর্যন্ত, এই 14 পর্যন্ত পড়া হয়েছিল আগের ক্লাসে, তাই না? আর আজকে না 14 না, হ্যাঁ 14। পেজ নাম্বার 441 বার করো। শিক্ষক পড়াবো, আগে দাগিয়ে নাও। শিক্ষক বইতে পেজ নাম্বার 441 বার করো। হ্যাঁ, টেক্সট বইটা বার করে রাখো, পরে বলবো। আচ্ছা, আগে দাগা হচ্ছে 16 নাম্বার কোশ্চেন। শোনো, 16 নাম্বার কোশ্চেনে দেখো যে পয়েন্টগুলো লেখা আছে না, প্রথম স্তর বা ছাদ কাকে বলে। পেজ উল্টাও, দেখো 2 নাম্বার পয়েন্টে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম স্তর আছে না লেখা, ওগুলো পড়বা। এই জিনিসটা একটু বলো। 16 নাম্বার কোশ্চেনের যে স্তরগুলো আছে প্রত্যেকটার পয়েন্ট মুখস্থ রাখতে হবে। একটা আসবে, এরকম কোশ্চেন আসবে, বলবে যে কোন একটা জঙ্গলের চতুর্থ স্তর কোনটি, তখন বলতে হবে কি বনের মেঝের উপরের স্তর। জানো পয়েন্টগুলো বলতে হবে না। হ্যাঁ, তারপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সে বলে দেবো কি করে মেঝে হয়। 18 নাম্বার প্রশ্ন, 18, 19, 17 লাগবে না, 18, 19, 20, 21, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসবো 23। দেখেছি 21, 21-এর পরে 23। আজকে হচ্ছে 23 পর্যন্তই থাক। ও না 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 না, দাঁড়াও দাঁড়াও, 25, 25, 25, 21, 23, 25। তার আগে বললাম, হ্যাঁ বলো। আচ্ছা, টেক্সট বই না, তোমরা বার করবা হচ্ছে সবার প্রথমে শিক্ষক বই। শিক্ষক বইয়ের পেজ নাম্বার 442। শুধু পাশের জন্যটা দেখো, 442 পাতায় দেখো 17 নাম্বার কোশ্চেনের উপরে একটা ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে কি আদর্শ বনের গঠন। পেয়েছো?
হয়েছে? 17 নম্বর কোশ্চেনের উপরে ছবি আছে, ভালো করে দেখো। সবাই অ্যামাজন জঙ্গলের নাম শুনেছো? আচ্ছা, অ্যামাজন জঙ্গলকে যদি একটু ভালো করে দেখো, বা ম্যান ভার্সেস ওয়াইল্ড বা কিছু যদি দেখে থাকো অ্যামাজন জঙ্গলে, আচ্ছা হ্যাঁ, কি বলছিলে তুমি? কি 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 হয়েছে? কিছু বলোনি? আচ্ছা, না বলাই উচিত, ঠিক আছে। শোনো, জঙ্গলের কোনো একটা আদর্শ যে জঙ্গল, তার টোটাল যে স্তর আছে সেটাকে 5 ভাগে ভাগ করা হয়। মানে মনে করো আমি ড্রোন নিয়ে জঙ্গলের একদম উপর থেকে দেখতে শুরু করলাম, তাহলে সবার উপরে কি দেখতে পারবো? গাছের পাতাগুলোকে দেখতে পারবো। দেখবা যে বড় 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 যে গাছগুলো হয়, যেমন আমাদের বাড়ির যে আম গাছ তো হবে না, আমাদের যে আমরা গাছে ধরে নাও, আমরা গাছে এখন আমরা ধরেছে বলে গাছের পাতাটা বেশ ঘন আছে। নিচ থেকে যদি উপরের দিকে তাকাও, দেখবে যে একটা মাশরুমের মতো ছাতার মতো আকৃতির সৃষ্টি হয়েছে, ঠিক আছে? বা বাজারে আগে যখন অনেক বড় বড় গাছগুলো ছিল, বা কৃষ্ণচূড়া গাছ, কে কে দেখেছে কৃষ্ণচূড়া? বড় সাইজে, বড় সাইজে দেখেছো? দেখবে যে ছাতার মতো হয় না, ওটাকে বলে ক্যানোপি। কি বলা হয়? ক্যানোপি। হ্যাঁ বলো। কৃষ্ণচূড়া গাছ অনেক বড় হয়। হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো অনেক তেঁতুল পাতার মতো হয়, কিন্তু বড় সাইজ, হলুদ। আচ্ছা, তুমি কৃষ্ণচূড়া গাছ দেখবা, দিঘির পাড়ে চলে যাবা, দেখবে। ওকে রাত্রেবেলা না, দিঘির পাড়ে সিঁড়ির পাশে দেখবে একটা ভাটাম গাছ ছিল, কিছুদিন আগে বড় উল্টে গেছে, ওই জায়গাটা দেখবে একটা লাগিয়েছে ওই কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে ওরকম। আচ্ছা এবার শোনো, আমি গেছিলাম একদিন। আচ্ছা শোনো, তাহলে কি বললাম, যে জঙ্গলের সবার উপরের স্তরে কি থাকে? সম্পূর্ণ পাতা বিছানো থাকে, যেটাকে বলে ক্যানোপি বা বলা হয় জঙ্গলের ছাদ। হয়ে গেল। এবার চলেছি দ্বিতীয় স্তর, ছাদের নিচের অংশ। ছাদের নিচের অংশ, এই স্তর ছাদের নিচে অবস্থিত, ক্রমশ ক্যানোপি স্পর্শ করে। কি করে? ক্যানোপি স্পর্শ করে। একটু আগে বললাম, কল্পনা শক্তি জিরো। হ্যালো, কোথায় রে? আরে হ্যাঁ শিওর, কটার সময়? আরে হ্যাঁ হ্যাঁ, তুই বেরিয়ে চলে আয়, আমিও যাবো। ছুটি 7:15 দিকে। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলো। না যাওয়ার কি আছে, যেতেই পারি। যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওইটাই। আচ্ছা এটা কি? আদর্শ লাগে। এটা তো বড় আদর্শ গাছ। ওরে এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটা কৃষ্ণচূড়া গাছ দাদা? তারা গাছটা আপনি এই দেখে, এই যে শোনো, এই যে দেখেন, গাছে গাছে কোনো পাতা নেই, তাই না? ব্যাপারটা হচ্ছে কি, গাছের শোনো শোনো, গাছের উপরের যে ডাল হয়, সে ডালগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ অঞ্চল জুড়ে পাতা থাকে না? মানে দেখাতে যাচ্ছে কি, প্রত্যেক ডালে আলাদা আলাদা করে পাতা থাকে তো, থাকে তো। তাই ভালো করে দেখো, আমি যদি সবগুলোকে একসঙ্গে জুড়ে দিই, ভালো করে দেখবা, সবগুলোকে যদি আমি একসঙ্গে জুড়ে দিই, তাহলে দেখো একটা ছাতার মতো স্ট্রাকচার হলো না? এটাকে বলে যে ক্যানোপি। কি বলেছে এটাকে? ক্যানোপি। জানি আমি ভালো ছবি আঁকতে পারি না, না না, ছুটির সময় এঁকে দেখাবে। আমিও পারি না ভালো আঁকতে, দেখে নাও। এই শোনো, শোনো শোনো শোনো, এবার শোনো, এবার শোনো, এবার মনে করো এই গাছের একটা বীজ, কথা না, এই গাছের একটা বীজ মাটিতে পড়েছে, তাহলে হবে কি, যেহেতু ঘন জঙ্গল, শোনো শোনো, কি
প্র্যাকটিক্যাল মনে করে এর নিচে একটা করে একটা গাছ তৈরি হয়েছে, যেহেতু ঘন জঙ্গল, তাহলে নিচের গাছগুলো কি সহজে বাড়তে পারবে কি পারবে না? পারবে না। তাহলে তখন ওই সেই গাছগুলো কি করে, এই ক্যানোপিকে স্পর্শ করার চেষ্টা করে। কি করে সেই গাছগুলো? ক্যানোপিকে। তাহলে এই গাছগুলোর সাইজ এই বড় গাছগুলো থেকে অনেকটাই ছোট হয়। এরপরে তৃতীয় স্তর বা মাঝের স্তর, এটা বলছে কি বনের এই স্তরে পরিণত গুল্ম জাতীয় গাছ থাকে। মানে মনে করে জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গাছ আছে, মাঝে মাঝে কি আছে, জবা জাতীয় গুল্ম জাতীয় ছোট ছোট গাছ আছে। হ্যাঁ, কে বলবে গুল্মের ইংরেজি? তুমি বলবা, বলো। হ্যাঁ, হার্বস। হার্বস কি বলো? আচ্ছা, সার্বস কাকে বলে বলো? আমিও জানি না তো। ওরকম করে না। তাহলে বলো তো সুদীপ, জঙ্গলের সবার উপরের স্তরটা কেমন দেখতে হয়? কিসের মতো? এর নাম কি? ক্যানোপি। এর নাম কি? ক্যানোপি। আচ্ছা, এর নিচে যে দ্বিতীয় স্তর, সেই গাছগুলো কেমন হয়? ক্যানোপিকে স্পর্শ করার চেষ্টা করে। তৃতীয় স্তরে গাছগুলো কেমন হয়? অনেকটাই ছোট হয়, গুল্ম জাতীয় গাছ হয়। চতুর্থ স্তর, গুল্ম জাতীয় গাছের নিচে কি হয়? ঘাস জাতীয় গাছ, তাই তো? আচ্ছা, ঘাসের নিচে ভালো করে শুনবা, ঘাস জাতীয় গাছের নিচের অংশে কি থাকে? দেখো যে জঙ্গলে যেহেতু কোনো মানুষ থাকে না, সেহেতু সেখানে পাতাপুতি কুড়ানোর মতো কোনো লোক নেই। হয় কি, এই যে বড় যে গাছগুলো আছে, বড় বড় গাছ থেকে পাতাপুতি পড়ে। এই পাতাপুতির উপর দিয়ে কে জন্মায়? ঘাস জন্মায়। পাতাপুতির উপরে কে জন্মাবে? ঘাস জন্মাবে। হ্যাঁ বলো। আজকের দিনে কোন আদি মানুষ কি থাকে? দেখেছো কেমন দেখতে ছিল গো আদি মানুষগুলো? কালো রঙের, গাছে পাতা পড়েছিল। ও কিছু করেনি তো। আচ্ছা, এরপরে পঞ্চম স্তরে শোনো, ঘাসের নিচে কি থাকবে? না, ঘাসের নিচে থাকবে পাতাপুতি। ঘাসের নিচে কি থাকবে? পাতা। এবার পাতাপুতির মধ্যে ব্যাপার আছে। দেখবো যে জঙ্গলে যত আছে পিঁপড়ে গুলো হয়, পাতাপুতির তলাতে তলাতে বাসা বানায়। উই পোকা পাতাপুতির তলাতে বাসা বানাবে। এর মধ্যে আরশোলা বা ছোট ছোট যে পতঙ্গ গুলো হয়, সেগুলো বাসা বানায়। হ্যাঁ, উই পোকা চেনো না? ওই যে একটু সার্চ করে দেখে নি, তুমি এটা গুগলে কি করতে পারো। তাহলে বলো তো রোহিত, একটা আদর্শ জঙ্গলে কটা স্তর পেলাম? 5টা। সবার উপরে ক্যানোপি বা ছাদ, তার তলায় দ্বিতীয় স্তর, হ্যাঁ ছাদের নিচ, তার তলায় গুল্ম জাতীয়, তার তলায় ঘাস জাতীয় ঘাস, আর একদম নিচে কি হবে? নিম্ন স্তর। ঠিক বলেছো। আচ্ছা, এবার চলে আসি আফ্রিকা। বর্ষা বনে, শোনো শোনো, বর্ষা বন। আচ্ছা বলো তো, পৃথিবীতে স্থলবাসী, আইলি বলবো, স্থলে থাকে সব থেকে বড় সাইজের জীবের নাম কি? হাতি। এবার বলো তো, হাতি সারাদিন কি খায়? সারাদিন কলা গাছ খায়, ঘাস খায়, গাছের পাতা খায়। আচ্ছা, একটা হাতি সারাদিনে মোটামুটি 20 থেকে 30 টন খাবার খায়। টন আমি বলছি, না না না, 100 কেজিতে 1 টন হয়। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে গাছের পাতা ও হাতি খাচ্ছে 10 টন 20 টন করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গাছের পাতা কখন বেশি হয়, বর্ষাকালে না গরমকালে? তাহলে বর্ষা বনগুলোতে নিশ্চয়ই হাতি থাকবে, সেখানে গাছের পাতাগুলো প্রচুর। কি 100 কেজিতে 1 কুইন্টাল আর 10 কুইন্টালে 1 টন, তাহলে 1000 কেজিতে 1 টন।
আমি তাহলে ভুল বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে, বর্ষা বনে বেঁচে আছে এমন কতগুলি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম। বর্ষা বনে বেঁচে আছে এমন কতগুলি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম, মানে কতগুলো প্রাণীর নাম বলে যেটা বিলুপ্ত প্রায়। যেমন হচ্ছে, ও তো হয়ে গেছে বিলুপ্ত প্রায়, মানে এখনো বিলুপ্ত হয়নি। সবার প্রথমে বলতে হবে কি শিম্পাঞ্জি। বলো তো কোন দেশে শিম্পাঞ্জি? শুধুমাত্র আফ্রিকা, ওটা আফ্রিকা থেকে কিনে আনা। ওরাংওটাং এখন পাওয়া যায় না। আচ্ছা ওরাংওটাং পাওয়া যায় না বলা বলে দু একটা খুব কম সাইজের পাওয়া যায় ওরাংওটাং, অনেকটা লম্বা হয়। আচ্ছা এরপরে, বনে কি কি কারণে আগুন লাগতে পারে তুমি বলো। দাঁড়া, সবাই মিলে চিল্লাতে হবে না, সমর বলো। বনে কিভাবে আগুন লাগতে পারে? দাবানল কিভাবে হবে? ঘষা লেগে হতে পারে। তুই শেখর একটা বলো। ওই ডালে ডালে গাছে গাছে ঘষা লাগে একই। আচ্ছা হ্যাঁ তুই বলেই বলো, এই বলো। হ্যাঁ মানে মানুষের কারণে হতে পারে। তুমি একটা বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটা বলো। বজ্রপাতের ফলে হতে পারে, তুমি একটা বলো। আচ্ছা আরেকটা আমি বলছি, দেখবে যে এই যে আমাদের যে এখানে প্রচন্ড গরম পড়লো না, এই গরমে আমাদের এখানকার বাতাসের টেম্পারেচার মোটামুটি 42 ডিগ্রি ছিল। আচ্ছা বাতাস, ভূমি গরম হওয়ার পরে বাতাস গরম হয়, তাহলে ভূমির টেম্পারেচার মোটামুটি 45 থেকে 48 ছিল। কিন্তু যে সকল অঞ্চলে একদম নিরক্ষীয় অঞ্চলে যে ঘাস জমিগুলো আছে, মানে যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো দেখবে যে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বড় বড় ঘাস জমি আছে, যেমন সাভানা আছে না। তা সেখানে হয় কি, এই যে শীতের পরে যে গরমকাল আছে, বৃষ্টি নেই, ফলে কি হয় সেখানকার ঘাস সব শুকিয়ে যায়। আর গরমকালে যখন জোরে হাওয়া হয়, যেটাকে লু বলা হয়, তার টেম্পারেচার যেহেতু অনেক বেশি হয়, সেহেতু ওখানে ওই শুকনো ঘাসে আগুন ধরেছে। তো সেটাকে এক ধরনের দাবানল বলা যেতে পারে। পারে বাহ। এরপরে, বনে আগুন লাগা দুটো মানুষ্য সৃষ্ট কারণ। একটাও বলেছে যদি কোনো মানুষ জঙ্গলে ঘুরতে যায়, ক্যাম্প ফায়ার, ওটা অ্যালকোহল। অ্যালকোহল এইটা কালার। ওই বোর্ডটা মুছতে, ওই বোর্ডটা এমনি মুছে না। কোনগুলো? এটা তো, এটা আঠা একদম ছিঁড়ে গেছিল। এরপরে হ্যাঁ 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 ধূমপানের জন্য হয়। আচ্ছা সব থেকে বেশি ধূমপানের জন্য যেটা আমি দেখেছি, এই দিঘির পাড়ে প্রচুর বাঁশতলা আছে না, আমি অনেকবার খেয়াল করেছি, দিঘিতে স্নান করতে যাচ্ছি, মনে করো দিঘির পাড়ে ওখানে বসে, মানে অনেকদিন আগে, অনেক ছোটবেলায় যেতাম, এখন নোংরা জল, তখন ওখানে দেখো মনে করো ওখানে বসে বসে দেখছেন যে একজনে বসে বসে দাদু বিড়ি খাচ্ছে, আসার সময় দেখে দাদু আর নেই, কিন্তু যেখানে ওই লোক বসেছিল তার মোটামুটি এক দু দেখো হাতের পরে সেখানে হালকা হালকা ধোঁয়া উঠছে। বিকেলবেলা শুনতে পাওয়া যায় কি ওখানে আগুন লেগে গেছে, মানে বিড়ি খেয়ে বিড়িটা ফেলে চলে গেছে, সে আগুন লেগে গেছে। তোমরা এগুলো দেখো, তোমরা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকো। যেমন এই যে অর্পিতা কি বললো, অর্পিতা বললো যে একটু আগে যে দিঘির পাড়ে ওই গাছটা লাগানো তুমি কি করে দেখলে? দেখবে দিঘির পাড়ে যখন আমি যাই তখন ফোন ঘাটি না, তোমরা গেলে গেম খেলবা, ছবি তুলবা, সেলফি তুলবা, রিল বানাবা, খেয়াল করবা কি করে? ও আচ্ছা 23 নাম্বার, এটা বলবে হচ্ছে মিঠু। কোশ্চেনে বলা আছে যে বন ধ্বংসের ফলে কি কি সমস্যা হচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যা হচ্ছে বলো। একটা যদি বন ধ্বংস হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে, একটা সমস্যা বলো। অক্সিজেনের প্রবলেম খুব একটা বেশি হবে না, জীবজন্তু মারা যাবে না, বাসস্থান হারাবে। আমরা তো গাছ কাটছি, অন্য জন্তুকে তো মারছি না। পরিবেশের উষ্ণতা বাড়বে। 3 নম্বর পয়েন্ট কে বলবে? মৌসুমী বলো। আরেকটা পয়েন্ট কি হতে পারে শোনেনি, তুমি বলো সুদীপ। খরা নামতে পারে, মরুভূমির সৃষ্টি হতে পারে। আচ্ছা আরেকটা জীব বৈচিত্র্য হ্রাস, হ্যাঁ ধস নামা অন্য, হ্যাঁ কারণ, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা একটা জিনিস বলছি, দেখবে যে মাটির তলায় জল নামে, দেখবে যে জঙ্গলের মধ্যে কখনো বন্যা হয় না। জঙ্গলের মধ্যে কেন বন্যা হয় না? দেখো জঙ্গলের ব্যাপারটা হচ্ছে, জঙ্গলের মধ্যে হয় কি, গাছের যে পাতাগুলো থাকে জঙ্গলের মাটিতে পড়ে, গাছের পাতা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে কম্পোস্ট সারে পরিণত হয়। ওর বৈশিষ্ট্য হচ্ছে কি, মনে করো গাছের পাতার আয়তন ছিল, ভালো করে শোনো, 1 ঘন সেন্টিমিটার। গাছের পাতার আয়তন কত ছিল? 1 ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। 1 ঘন সেন্টিমিটার কিউবের পাতা পচে কম্পোস্ট হওয়ার পর ও তার 10 গুণ, 10 সেন্টিমিটার কিউব জলকে ধরে রাখতে পারে। কত বললাম? অ্যাকুরেট কখনো 10-এর, কখনো 3 থেকে 10 অ্যাপ্রক্স হয় আর কি। বোঝা গেল? তাহলে ভালো করে বুঝবা, জঙ্গলের মাটিতে যে পড়ে থাকা পাতা পচে যায়, দেখ কিসে তৈরি হয়? কম্পোস্ট তৈরি হয়। সেটার বৈশিষ্ট্য কি? তার নিজের আয়তনের থেকে 3 থেকে 10 গুণ পরিমাণ জল ধরে রাখতে পারে। হ্যাঁ, দুবাই কিভাবে বন্যা হলো সেটা ইউটিউব দেখলে ভালো বোঝা যাবে, আমি জানি না। হ্যাঁ, আসলে দুবাই একটা মাস্টার ছিল, সেই মাস্টার তার একটা স্টুডেন্টকে মেরেছিল, ওই কারণে বৃষ্টি হয়েছে। প্র্যাকটিক্যাল। বলবো না, বাহ। আচ্ছা 25 নাম্বার কোশ্চেন বলেছে যে কি কি করলে বন বাঁচানো সম্ভব হতে পারে। আচ্ছা আজকের দিনে শোনো শোনো, আজকের দিনে যেমন মনে করো জায়গায় জায়গায় বন কাটা হচ্ছে, তেমন কিন্তু আবার জায়গায় জায়গায় বন লাগানো হচ্ছে। দেখো আমাদের দেশের প্রবলেম হচ্ছে, আমাদের দেশের জনসংখ্যা খুব বেশি, ওই জন্য বন কাটাটাও বেশি হচ্ছে। ঠিক আছে, উন্নত দেশে এগুলো কেন হয় না? আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে ছাদে গাছ লাগানোর জন্য অনেক বড় প্রজেক্ট, অনেক খরচ হবে, কিন্তু লাগানো প্ল্যানিং আছে। আসবে না, প্রজেক্টরের স্বপ্ন আমি ছেড়ে দিয়েছি, হবে না, সম্ভব না, হবে না। আচ্ছা এখানে বলছি যে কি কি করলে বন ধ্বংস বাঁচানো যেতে পারে, বলো। পশু চারণ হতে পারে। আচ্ছা হ্যাঁ, ঘাস খেয়ে নেয়, তাহলে কি হয়? ঘাস মরে, গাছ কাটা প্রথম বন্ধ করতে হবে। 2 নাম্বার, গাছ লাগাতে হবে। কি? হ্যাঁ, পাশরাও। হ্যাঁ, ও একটা ভালো কথা বলছে, ছুটি দিয়ে দিই, যাবার যাও ছুটি। আচ্ছা এই বইটা সুদীপকে দিয়ে দেবো। বাকি ছিল বাইরে, ঠিক আছে। দেখতেই বাবা, তোমাদেরকে স্টপ করবো দাদা, আমরা দাদাকে স্টপ করবো আমরা সবাই মিলে। আগের দিন থেকে খাতা, আগের দিন যারা যারা খাতা না আনলে খাতা নিয়ে যাও, বাড়ি যা, আমি যাবো না, যাবি না।